গুড ইভিনিং এভরিওয়ান। লাস্ট ক্লাসে আমরা এনার্জি রিসোর্স নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম না? আচ্ছা, এনার্জি রিসোর্স আমাদের কতটা হয়েছিল কেউ একটু রিমাইন্ডার দিতে পারবে আমাকে? ক্যান এনিওয়ান জাস্ট রিমাইন্ড মি হাউ ফার ডিড বি প্রোগ্রেস ইন এনার্জি রিসোর্সেস? এনিওয়ান যারা ক্লাস করেছো? I think we had discussed solar, we had discussed wind, we had discussed hydropower, tidal and geothermal energy. I think this far we had discussed. If you remember, just type it in the chat box. যদি কারোর মনে থাকে তাহলে একটু চ্যাট বক্সে টাইপ করে দাও না কতটা টপিক আমাদের হয়েছে। If you just remember how far did we progress in the last class, just type it in the chat box. That will be helpful for me because I am taking so many classes, I am losing a track actually. আচ্ছা, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সোলার এনার্জি, খালি সোলার এনার্জিটাই হয়েছিল, বাকি এনার্জি সোর্সগুলো আমাদের হয়নি। উইন্ড এনার্জি হয়েছে, উইন্ড এনার্জি, ডু ইউ রিমেম্বার? বায়ু শক্তির অংশটা আমাদের হয়েছিল, তোমাদের মনে আছে কি? জাস্ট একটু চেক করে আমাকে বলো না, দ্যাট উইল বি হেল্পফুল ফর মি। আচ্ছা, ঠিক আছে, ওকে দেন সিন্স উই হ্যাড ডিসকাসড সোলার এনার্জি, okay, only solar energy was done, very good. আচ্ছা, so in this class we will begin our discussion with wind energy. তাহলে আমরা আগের ক্লাসে সৌরশক্তি নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমরা বায়ু শক্তি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা প্রথমে বায়ু শক্তি নিয়ে আলোচনা করব। সো let us begin our discussion with wind energy. Now we already know that wind is actually a mass of air in motion. তাহলে বায়ু একটি প্রবাহমান অস্তিত্ব। So and since wind is a mass of air in motion, such a mass of air will definitely possess energy, or more correctly it will definitely possess kinetic energy. Now our objective will be to utilize this kinetic energy possessed inherently in wind and thereby converting it into electrical energy, or using it for some other purposes. That may be, say, lifting water from an underground source, or maybe to grind grains, etc. etc. তাহলে প্রবাহমান বায়ুর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে, বায়ু প্রবাহের যে গতিশক্তি, তাকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকেই আমরা বলে থাকি বায়ু শক্তি। তাহলে বায়ু শক্তি অর্থে আমরা কি বলতে পারি? যে বায়ু প্রবাহের গতিশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকেই বায়ু শক্তি আমরা বলি। তাহলে বায়ু শক্তিকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এছাড়া মাটির তল থেকে জল তুলে আনতে পারি, এছাড়া আমরা শস্যের পেশাই করতে পারি, যেটাকে আমরা বলছি গ্রাইন্ডিং অফ গ্রেনস। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ডু উই রিকোয়ার? So in its most basic form, in order to utilize wind energy, we shall be requiring a windmill. বা যাকে আমরা বাংলায় বলে থাকি হাওয়া কল, windmill. Now these windmills are actually table fan like structures. They are extremely long, they have a long stalk, and on top of that long stalk blades are mounted. So now what is done? When winds hit these blades, the blades begin to rotate. When the winds hit these blades, the blades begin to rotate. Now the rotating blades, they are connected to a gearbox. The gearbox in turn is connected to a turbine. The turbine rotates, thereby producing electricity. So how is electricity produced? So you have a windmill. On top of the windmill there are blades as are present in a table fan, but obviously these blades are giant, and when the wind strikes these blades, the blades begin to rotate. The rotating blades are connected to a gearbox. The gearbox in turn is connected to a turbine, and the turbine rotates, thereby producing electricity. তাহলে বায়ু শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি কি করে?
ওই যে হাওয়া কলগুলির কথা আমরা বলছি বা যেগুলোকে আমরা উইন্ডমিল বলে থাকছি, সেগুলি অনেকটা টেবিল ফ্যানের মতো তার গঠন, একটি লম্বা ডান্ডার মতো স্ট্রাকচার, তার ওপর টেবিল ফ্যানের ব্লেডের মতো ব্লেড লাগানো। তো যেমন যেমন হাওয়া দেবে এই ব্লেড ঘুরবে। এই ঘূর্ণীয়মান ব্লেডগুলির সাথে একটি গিয়ার বক্স যুক্ত করা আছে, এবং যেমন ব্লেড ঘুরবে গিয়ার বক্সের ভেতরেও কিছু ঘূর্ণন হবে, এবং সেই গিয়ার বক্স আবার তোমার টারবাইনের সঙ্গে যুক্ত। তাহলে যেমন যেমন গিয়ার বক্স ঘুরবে তার সঙ্গে জড়িত টারবাইনেরও ঘূর্ণন হবে, এবং টারবাইন ঘোরার সাথে সাথেই কিন্তু সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। সো দিস ইজ হাউ উই প্রডিউস ইলেকট্রিসিটি ফ্রম উইন্ড এনার্জি. But there are several criteria that are to be kept in mind. Now, first and foremost, we need to keep in mind that the power output from a single windmill is quite low. The power output from a single windmill is quite low, and that is why we need to install several windmills over a large land area. And such a large installation of several windmills over a large land area is what we call as a wind farm. So I'm writing down the name, is what we call as a wind farm. WIND, wind farm. So what is a wind farm? A wind farm is practically a large land area over which several windmills are installed, and the collective power output from all the individual windmills are collected, and they are connected to a supply grid, and then they are supplied for various usage purposes. ঠিক আছে, তাহলে মনে রাখবো যে একটি সিঙ্গুলার উইন্ডমিল থেকে, একটি বায়ুকল থেকে বা হাওয়া কল থেকে খুব বিশেষ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা দরকার, একটা বৃহৎ ফাঁকা জমি, যে জমিতে আমরা অনেকগুলি বায়ুকল লাগিয়ে রাখবো, এবং এই ধরনের জমি যেখানে আমরা অনেকগুলি বায়ুকল লাগাই এবং প্রত্যেকটি বায়ুকল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার সম্মিলিত বিদ্যুৎটিকে কাজে লাগাই, সেইটিকে আমরা বলে থাকি কি ইংরেজিতে উইন্ড ফার্ম. দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ আ উইন্ড ফার্ম. Now there are several criteria for siting of wind farms. First, the place where we are locating the wind farm, there must be a steady wind speed of around say 15 kilometers per hour throughout the year. So the place where we are installing the wind farm, there must be a steady wind speed of about 15 kilometers per hour. তাহলে প্রথম যে যুক্তিটা আমাদের মাথায় রাখতে হচ্ছে যে যেখানে আমরা উইন্ড ফার্মস ইনস্টল করব সেখানে কিন্তু সারা বছর গড়ে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর প্রবাহ থাকতে হবে. সো ইফ দেয়ার ইজ নট এনাফ উইন্ড স্পিডস, দ্য উইন্ডমিলস উইল নট রোটেট. সো দিস ইজ আ ক্রাইটেরিয়া. Second criteria is that the area where we are siting the wind farm, that must be free from natural calamities and disasters. It should not be flood prone, there should not be earthquakes. So these natural calamities will destroy the windmills, it will impact the productivity of the wind farm. So the site where wind farm is located has to be free from these natural calamities. তাহলে যেখানে আমরা wind farm install করব সেইখানে আমাদের মনে রাখতে হচ্ছে যে আমরা সেই সমস্ত জায়গাতে যেন প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা কম থাকে, হ্যাঁ, যেন সেখানে যেন বন্যা না হয়, সেই জায়গাটি যেন ভূমিকম্প প্রবণ না হয়, ইত্যাদি ইত্যাদি. সো দিজ আর টু ভেরি ভাইটাল ক্রাইটেরিয়া ফর লোকেটিং উইন্ড ফার্মস. নাও হাউএভার, wind energy has certain advantages as well as disadvantages. Advantages include that it is a renewable source of energy, it is inexhaustible, the process of power production is pollution free, etc. etc. হ্যাঁ, তাহলে উইন্ড ফার্মের যে সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বা উইন্ড এনার্জি বা বায়ু শক্তির যে সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সুবিধাগুলি আমরা কি বলতে পারবো, যেমন ধরো আমরা বলতে পারি এটি একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ, এটি কখনো শেষ হবে না, এটি পরিবেশ বান্ধব, এবং এর মাধ্যমে আমরা যে বায়ুশক্তি উৎপাদন করি তার থেকে কোনো দূষণ হয় না. However, wind energy has several disadvantages.
Now, one of the major disadvantages that we can think of, it is an intermittent source of energy. Intermittent, why am I calling it intermittent? Because wind speeds do not remain constant. Sometimes wind speeds will increase and sometimes wind speeds will fall. So we must remember that it is an intermittent source of energy. That is the first disadvantage. The second disadvantage is that if we are looking to install a wind farm, there must be large land area availability, and in a what you can say populous country like India, land availability is not easy. So wind farms require large land areas. Number three, now when these windmills rotate, they produce sound pollution, because the rotating blades, they will produce sound. Thereby, rotating windmills definitely cause sound pollution. Number four, now the birds, they often collide with these rotating blades and they either get injured or they lose their lives. So it is a huge threat for aerial life forms, for example birds. So these are some of the disadvantages associated with wind energy. তাহলে বায়ু শক্তির কয়েকটি অসুবিধা আমরা কি কি বলতে পারি, যেমন ধরো প্রথম হচ্ছে আমরা বায়ু শক্তি হচ্ছে একটা ইন্টারমিটেন্ট, সারা বছর সব সময় একইভাবে কিন্তু বায়ু প্রবাহ থাকবে না, কখনো বায়ুর গতি বাড়বে, কখনো গতি কমবে, এবং সেই অনুসারেও কিন্তু আমার যে বিদ্যুৎ উৎপাদন সেটি তারও কিন্তু বাড়া কমা হতে থাকবে। এমনও দিন হতে পারে যেখানে বায়ু নিশ্চল, সেই সমস্ত দিনগুলিতে বিদ্যুৎ উৎপাদন করা খুব কঠিন হয়ে যায়। দু নম্বর অসুবিধা যেটা আমরা দেখলাম, যে উইন্ড ফার্ম যাকে আমরা বলছি, সেই উইন্ড ফার্ম বানানোর জন্য আমার বৃহৎ জমির প্রয়োজন, এবং ভারতবর্ষের মতো একটি জনবহুল দেশে অনেকটা জমি জোগাড় করা কিন্তু খুব সহজসাধ্য বিষয় নয়। তিন নম্বর আমরা যে অসুবিধাটা দেখব, যে যখন এই উইন্ডমিলসের ব্লেডসগুলো ঘোরে, তারা যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, সেখান থেকে বিপুল শব্দ দূষণ হতে পারে। ঘুরলেই সেখান থেকে আওয়াজ হবে। এবং চার নম্বর সমস্যা যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে পাখি, এরা কিন্তু তোমার এই ব্লেডের সঙ্গে ধাক্কা খেয়ে হয় এরা আহত হতে পারে, কিংবা কিন্তু এরা নিহতও হতে পারে। Now another disadvantage which we can also think of, now because these windmills are exposed to open air, they are always exposed to the vagaries of nature. There will be strong sunshine, rains, etc., lightning strikes, etc. All these will require high maintenance cost. So because the windmills are exposed to nature, there is always higher and higher maintenance. তাহলে এই যে উইন্ডমিলসগুলো, যেহেতু এগুলো একদম খোলা আকাশের নিচে থাকে, বৃষ্টিপাত হচ্ছে, কড়া রোদ ইত্যাদি, বজ্রপাত, এই সমস্ত কারণে উইন্ডমিলসগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই উইন্ডমিলসগুলিকে কিন্তু আমাদেরকে বিশেষভাবে এর মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে? এর মেনটেনেন্স খরচা কিন্তু যথেষ্ট বেশি। But still in India we find that the coastal areas are very popular destinations for harvesting wind energy. For example, if you look into our country, the largest wind farm of our country is located in Kanyakumari, near Kanyakumari in Tamil Nadu. সো আমাদের দেশে আমরা যেটা দেখতে পাবো, যে সবচেয়ে বড় উইন্ড ফার্মটি কন্যাকুমারীর নিকটস্থ তামিলনাড়ুতে অবস্থিত। কন্যাকুমারী তামিলনাড়ুতে, কন্যাকুমারীর নিকটস্থ এই উইন্ড ফার্মটি তৈরি করা হয়েছে। সো প্লিজ রাইট ডাউন সাম কোয়েশ্চেন্স পার্টেনিং টু উইন্ড এনার্জি। Write down some questions. Write down. Number 1. How is electricity produced? How is electricity produced? From wind energy. How is electricity produced from wind energy? যারা বাংলায় লিখছো লেখো। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় লেখো। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় লেখো। Write down the next question. What are wind farms? What are wind farms?
Same question. What criteria must be satisfied? What criteria must be satisfied for locating a wind farm? What criteria must be satisfied for locating a wind farm? ठीक है, अच्छा যারা বাংলায় লিখছো লেখো উইন্ড ফার্ম কাকে বলে? উইন্ড ফার্ম কাকে বলে? সেম কোয়েশ্চেন। উইন্ড ফার্ম নির্মাণ করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে? উইন্ড ফার্ম নির্মাণ করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে? Write down the next question. What are the advantages and disadvantages? What are the advantages and disadvantages of using wind energy? What are the advantages and disadvantages of using wind energy? যারা বাংলায় লিখছো লিখে নাও। বায়ু শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বায়ু শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ঠিক আছে? ওকে। After this we will begin our discussion with hydropower, বা যাকে আমরা বাংলায় বলছি জলশক্তি, আচ্ছা। Now as far as hydropower is concerned, you must remember that the flowing waters in a river, they also possess a lot of kinetic energy. So we are to utilize this kinetic energy inherent in the flowing waters of the river, and thereby we will be trying to convert this energy inherent in the flowing waters of the river into electricity, into electrical energy. তাহলে প্রবাহমান জলের মধ্যেও কিন্তু কাইনেটিক এনার্জি থাকে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রবাহমান যে জলের শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, এবং একেই আমরা বলবো কিন্তু জলশক্তি। একে আমরা কি বলবো? জলশক্তি, বা ইংরেজিতে যাকে আমরা বলি হাইড্রো পাওয়ার। Now to produce hydropower, we need to build a large dam, and in that dam we must allow the water to fall from a height, and this water falling from a height contains tremendous energy. So this falling water, the energy of the falling water, it is used to rotate the turbines, and as the turbines rotate, it produces electricity. So remember, in order to produce electrical energy from hydropower, we need to build large dams, and in these dams we will be allowing the water to fall from a height, and as the water falls from a height, we will be utilizing the energy contained in these falling waters to rotate the turbine, and as the turbine rotates, thereby it will be producing electrical energy. তাহলে জলশক্তিকে কাজে লাগানোর জন্য প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটি বড় বাঁধের নির্মাণ, এবং সেই বড় বাঁধে যেটা মাথায় রাখতে হবে যে জলকে ওপর থেকে নিচে প্রবাহিত হতে দিতে হবে, এবং এই ওপর থেকে নিচে যে জল পড়ছে তার মধ্যে যে বিপুল কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিকে কাজে লাগিয়ে টারবাইনের ঘূর্ণন করাতে হবে, এবং যেমন যেমন টারবাইন ঘুরবে তার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি, সেই শক্তি কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুতে রূপান্তরিত হবে। তাহলে এইভাবেই আমরা হাইড্রো পাওয়ার, বা যাকে আমরা বলি জলশক্তি, তার উৎপাদন করে থাকি। Now, however, we must remember that hydropower has both advantages as well as disadvantages. The advantages include again that it's a renewable energy source, it is inexhaustible, no matter how much we try, we won't be able to exhaust this energy, and then
the process of power production, it is also pollution free. The process of power production, it is also pollution free. But the disadvantages are that in order to utilize hydropower, we need to build a large dam, and we already know the problems associated with large dams. We have discussed the environmental problems associated with these large dams. So although hydropower production is essentially pollution free, but the process of dam building, that is not pollution free, that is absolutely environmentally harmful. তাহলে এই যে জলবিদ্যুৎ প্রকল্পের এর সুবিধা এবং অসুবিধা দুটিই আছে। সুবিধা বলতে যেটা আমরা বুঝি, ধরো এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদ, আমরা চাইলেও এটি শেষ হবে না। জলবিদ্যুৎকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কোনো দূষণ হয় না। কিন্তু এই যে জলবিদ্যুৎ যে প্রকল্পটি, এই প্রকল্প নির্মাণটাই কিন্তু পরিবেশের পক্ষে বিশেষভাবে ক্ষতিকারক। এটা আমরা অলরেডি আগে আলোচনা করেছি। কারণ আমরা যখন জলসম্পদ পড়লাম তখনই আমরা আলোচনা করলাম যে যখনই আমরা বড় বড় বাঁধ নির্মাণ করব নদীবক্ষে, তখনই সেখান থেকে বিভিন্ন রকম পরিবেশগত সমস্যার উৎপত্তি হয়। সুতরাং মনে রাখতে হবে যে জলবিদ্যুৎ যে মানে উৎপাদন প্রক্রিয়াটা, সেটি কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়। সেটি সেই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কিন্তু দূষণ হয় না। দূষণটি হচ্ছে মূলত কিন্তু দূষণ বা পরিবেশের বিভিন্ন সমস্যারই সৃষ্টি হচ্ছে কিন্তু ওই বাঁধ নির্মাণ প্রকল্প থেকে। তাহলে ফার্স্ট এগেন রাইট ডাউন আ ফিউ কোয়েশ্চেন্স। রাইট ডাউন, হোয়াট ইজ হাইড্রো পাওয়ার? হোয়াট ইজ হাইড্রো পাওয়ার? যারা বাংলায় লিখছো লিখে নাও। জলশক্তি কাকে বলে? জলশক্তি কাকে বলে? Number two, how is electricity produced from hydropower? How is electricity produced from hydropower? জলশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় লেখো। জলশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ বা জলবিদ্যুৎ উৎপাদন করা হয় লেখো। Write down the third question. Write down the third question. What are the advantages and disadvantages of hydropower? What are the advantages and disadvantages of hydropower? বাংলায় লেখো। জলবিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। জলবিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ঠিক আছে? আচ্ছা, with that we come to the end of hydropower energy. Next we shall begin our discussion with tidal energy, বা যাকে আমরা বাংলায় বলি জোয়ার ভাটার শক্তি। tidal energy বা যাকে আমরা বাংলায় বলি জোয়ার ভাটার শক্তি। Now you already know that due to the gravitational action of the sun and the moon, etc., there is a daily twice a day rise and fall of tides. Now this twice a day rise and fall of tides, the energy inherent in this mechanism is often utilized to produce electricity. So this procedure whereby we utilize the inherent energy contained in the high and low tides to produce electricity is what we call as tidal energy. Is what we call as tidal energy. তাহলে আমরা এটা জানি যে তোমার চন্দ্র এবং সূর্যের যে গ্র্যাভিটেশনাল এনার্জি বা মাধ্যাকর্ষণ শক্তি, সেই মাধ্যাকর্ষণ শক্তির ফলে আমরা জানি যে সমুদ্রের মধ্যে
কখনো জোয়ার, প্রত্যেক দিন জোয়ার এবং ভাটা এটি চলতে থাকে। তাহলে এই জোয়ার আর ভাটার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকেই কিন্তু বলা হয় জোয়ার ভাটার শক্তি। সো দ্য কোয়েশ্চেন ইজ হাউ ক্যান উই ইউটিলাইজ দ্য এনার্জি ইনহেরেন্ট ইন দিস হাই অ্যান্ড লো টাইডস টু প্রডিউস electrical energy. So first and foremost you must remember that again to produce electricity from tidal energy we have to build a dam near the mouth of a bay. So when there is high tide, the water will be moving in through the dam, and at the base of the dam we can install turbines. As the water flows in through the dam, it will be rotating the turbines, thereby producing electricity. That is during high tide. During the low tide, the water will begin to flow out of the dam. The water will begin to flow out of the dam. And as the water begins to flow out of the dam, the turbines will be rotating again. So during high tide, when the water inflows, we will be rotating the turbine using the energy of the inflowing water. During low tide, when the water outflows, we will be able to rotate the turbine again by utilizing the energy inherent in the outflowing water. So in this way we will be able to rotate the turbine twice a day, thereby producing electricity. So this is how we produce electricity by utilizing tidal energy. তাহলে এই জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগানোর জন্য আবার আমাদের বাঁধ নির্মাণ করতে হবে। কোথায়? ওই খাঁড়ির মুখে। তো এবং বাঁধের নিচে আমাদেরকে টারবাইনস লাগাতে হবে। জোয়ারের সময়ে যখন বাঁধের মধ্যে দিয়ে জল ভেতর দিকে ঢুকবে তখন টারবাইনস ঘুরবে, এবং ভাটার সময় যখন সেই জল আবার বাঁধ থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে, সে সমুদ্রে মিশতে আরম্ভ করবে, তখন টারবাইনস আবার ঘুরবে। তাহলে এই জোয়ারের সময়ও একবার টারবাইন ঘুরলো, আবার ভাটার সময়ও একবার টারবাইন ঘুরলো। এইভাবে প্রত্যেক দিন দুবার করে জোয়ার ভাটার সময় কিন্তু আমরা টারবাইনসগুলিকে ঘোরাতে পারবো, এদের প্রবাহমান জলের অন্তর্নিহিত শক্তিটাকে কাজে লাগিয়ে, এবং এইটাকে আমরা কি বলছি? জোয়ার ভাটার শক্তি। সো দিজ আর some of the what you can say ways by which we are utilizing the energy. But again we must remember that tidal energy has some advantages and disadvantages. Advantages just like the others: renewable, non-polluting, inexhaustible, and the process of power production is pollution free, etc. etc. তাহলে সুবিধাগুলো যেমন অন্যান্য পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলিতে ছিল সেই সুবিধাই থাকছে। এটি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, এটি একটি অসীমিত সম্পদ, আমরা চাইলেও এর শক্তিকে নিঃশেষিত করতে পারবো না, এটি পরিবেশ বান্ধব একটি শক্তির উৎস, বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া সেখান থেকে কোনো দূষণ হয় না, ইত্যাদি ইত্যাদি। বাট দ্য সিস্টেম হ্যাজ সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস অলসো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, there are not many locations in the world where we can utilize tidal energy. So to utilize tidal energy, there must be a difference of at least 6 meters between the high tide and low tide. So to utilize tidal energy, there must be a difference of at least 6 meters between the high tide and low tide. So there are not many locations available in the world whereby we can utilize tidal energy. That is the first disadvantage. Second disadvantage again is the building of the dam. So as I said, to utilize tidal energy we need to build a dam near the mouth of a bay. So this process of building a dam, that is again not at all environmentally friendly. তাহলে অসুবিধা হচ্ছে দুনিয়াতে খুব বেশি এরকম জায়গা নেই যেখানে আমরা জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগাতে পারবো। তার কারণ সেই সমস্ত জায়গাতেই জোয়ার ভাটার শক্তিকে আমরা কাজে লাগাতে পারবো যেখানে জোয়ার এবং ভাটার সময় জলের যে উচ্চতা, সেই উচ্চতার পার্থক্য কমপক্ষে 6 মিটার হতে হবে। সেই উচ্চতার পার্থক্য কমপক্ষে 6 মিটার হতে হবে। সুতরাং এরকম লোকেশন, এরকম জায়গা দুনিয়াতে খুব কমই আছে। এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা এটা যে আবার জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগাতে গেলে আমাদের বাঁধ নির্মাণ করতে হচ্ছে, এবং আমরা জানলাম যে এই বাঁধ নির্মাণ প্রকল্পটি
যে কখনোই পরিবেশ বান্ধব নয়। বাঁধ থেকে নানা রকম পরিবেশগত সমস্যা, বাস্তুতান্ত্রিক সমস্যার উৎপত্তি হয়। সুতরাং এই দুটি হচ্ছে দুটি বৃহৎ সমস্যা যেটা টাইডাল এনার্জির ক্ষেত্রে রয়েছে। However, the world's largest tidal energy site is located in the Bay of Fundy in Canada. I'm repeating the name. The world's largest tidal energy site is located at the Bay of Fundy in Canada. I'm writing down the name so you can note it. Bay of Fundy in Canada. Bay of Fundy in Canada. So this is one of the largest tidal energy sites in the world. And then in India also there are several potential locations like say Gulf of Cambay, Gulf of Kutch, the Sundarban deltas, etc. So these are definitely potential tidal energy sites in India. তাহলে ভারতবর্ষেও গালফ অফ ক্যাম্বে বা গালফ অফ কাচ বা সুন্দরবন অঞ্চল এই সমস্ত জায়গায় কিন্তু আমরা পোটেনশিয়ালি টাইডাল এনার্জি, কারণ এগুলো তো খাঁড়ি অঞ্চল, খাঁড়ি অঞ্চলে জোয়ার ভাটার যে তোমার উপস্থিতিটা সেটা প্রবলভাবে বোঝা যায়। সুতরাং এই সমস্ত জায়গায় কিন্তু ভবিষ্যতে আমরা টাইডাল এনার্জিকে বিশেষভাবে কাজে লাগাতে পারবো। সো দ্যাটস অল উইথ টাইডাল এনার্জি। সো এগেন রাইট ডাউন আ কোয়েশ্চেন, again write down a few questions. What is tidal energy? What is tidal energy? যারা বাংলায় লিখছো, জোয়ার ভাটার শক্তি কাকে বলে? জোয়ার ভাটার শক্তি কাকে বলে? Next, number 2. How is electricity produced? How is electricity produced from tidal energy? জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? যারা বাংলায় লিখলে, জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? Number 3. Number 3 লেখো, what are the advantages and disadvantages? What are the advantages and disadvantages of using tidal energy? জোয়ার ভাটার শক্তির ব্যবহারের, জোয়ার ভাটার শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। জোয়ার ভাটার শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ঠিক আছে? Okay. With that we come to the end of tidal energy. The next energy source about which we shall discuss, that is geothermal energy, বা যাকে আমরা বাংলায় বলছি ভূতাপীয় শক্তি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি নামটা, জিওথার্মাল এনার্জি, বা যাকে আমরা বাংলায় কি বলছি, ভূতাপীয় শক্তি, যাকে আমরা বাংলায় বলছি ভূতাপীয় শক্তি। So let us first understand what is the meaning of this geothermal energy. Now geo means earth and thermal means heat. So geothermal energy is practically the heat energy that is contained within the earth, the heat energy that is contained within the earth. So there are some areas of the earth, or rather inside the earth, where there are hot rocks present. So it is the heat energy which is present in these hot rocks which will be utilized to produce electricity. And since this heat energy, since this thermal energy is being available from within the earth, this is what we call as geothermal energy. তাহলে ভূতাপীয় শক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উষ্ণ প্রশোভনের মাধ্যমে, ধরো মাটির নিচ থেকে যে গরম জল ও বাষ্প নির্গত হয় তাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাকেই আমরা বলে থাকি কি
ভূতাপীয় শক্তি। তাহলে ভূতাপীয় শক্তি বলতে আমরা কি বুঝলাম? উষ্ণ প্রশোভনের মাধ্যমে মাটির নিচ থেকে যে গরম জল ও বাষ্প নির্গত হয় তাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাকে আমরা বলে থাকবো ভূতাপীয় শক্তি। সো দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ জিওথার্মাল এনার্জি। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ। সো হোয়াট উই ডু, we will be bringing cold water into contact with these hot rocks. We will be bringing cold water into contact with these hot rocks. So as this cold water comes into contact with these hot rocks, the cold water will get heated up and it will ultimately turn into steam, and that steam under pressure will be used to rotate turbines, thereby producing electricity. So again I am repeating, so we will be bringing cold water into contact with these hot rocks. So the cold waters on coming into contact with these hot rocks, it will turn into steam, and that steam under pressure, it will be utilized to rotate turbines, thereby producing electricity. তাহলে আমরা কি প্রক্রিয়াতে বিদ্যুৎ উৎপাদন করব? ঠান্ডা জলকে আমরা যদি এই গরম পাথরের সংস্পর্শে নিয়ে আসি, এই ঠান্ডা জল ক্রমাগত গরম হয়ে তা বাষ্পে রূপান্তরিত হবে, এবং সেই বাষ্পকে কাজে লাগিয়ে চাপের সাহায্যে আমরা সেই বাষ্পকে কাজে লাগিয়ে টারবাইন্সকে ঘোরাবো, এবং যেমন যেমন টারবাইন্সের ঘূর্ণন হবে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকবে। সো দিস ইজ হাউ উই প্রডিউস ইলেকট্রিসিটি ফ্রম জিওথার্মাল এনার্জি। নাও এগেন দিস has several advantages and disadvantages. The advantages remain like before. It is a renewable source of energy, it is inexhaustible, it is eco-friendly, etc. etc. তাহলে অন্যান্য যে আমার পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদগুলি ছিল তার যে সুবিধা ছিল সেই সুবিধাগুলো আমরা এখানেও পাবো। পুনর্নবীকরণযোগ্য এই শক্তির পরিমাণ অসীম, আমরা চাইলেও ওকে শেষ করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। এটা একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস, বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে কোনো রকম দূষণ হয় না। বাট এগেন দেয়ার আর ডিসঅ্যাডভান্টেজেস। দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট there are not many locations in the world where geothermal energy can be successfully harnessed. So there are not many locations in the world where geothermal energy can be successfully harnessed. And then even if we have hot rocks, even if we have access to hot rocks, often there is a problem with finding the water which will be brought into contact with these hot rocks. তাহলে প্রথম সমস্যা হচ্ছে পৃথিবীতে এরকম খুব কম জায়গায় আছে যেখানে আমরা দেখতে পাবো যে ভূতাপীয় শক্তি ব্যবহার করা যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে মাটির তলায় আমরা গরম পাথর পেতে পারি, কিন্তু সব জায়গায় গরম জলের উপস্থিতিটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সুতরাং গরম পাথর উপস্থিত, কিন্তু জলের উপস্থিতি কিন্তু সব জায়গায় সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই দুটি হচ্ছে প্রধান অসুবিধা। সো ইন ইন্ডিয়া there are some places, there are some natural geysers in India, like say in Manikaran, in Kullu, in Sohana, etc. So these are potential sites where we can utilize geothermal energy in the future. Manikaran, Kullu and Sohana. হ্যাঁ, তাহলে ভারতবর্ষে মণিকরণ, কুল্লু এবং সোহানা এই সমস্ত জায়গায় কিন্তু ন্যাচারাল গিজার, প্রাকৃতিক গিজার উপস্থিত আছে, মানে উষ্ণ প্রশোভন যাকে আমরা বলি উপস্থিত আছে। সুতরাং যেখানে উষ্ণ প্রশোভন উপস্থিত আছে সেখানে ভূতাপীয় শক্তিরও উপস্থিতি থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে। দ্বিতীয়ত, ইন দ্য কনটেক্সট অফ দ্য ওয়ার্ল্ড, countries like USA and New Zealand, they are successfully producing geothermal energy. They have absolutely fully working and fully running geothermal energy plants. তাহলে গ্লোবাল কনটেক্সটে যদি আমি দেখি তাহলে আমেরিকা এবং নিউজিল্যান্ডের মতো এরকম দেশগুলিতে কিন্তু ভূতাপীয় শক্তি এরকম ইন্ডাস্ট্রি আছে যেখানে তারা ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে করতে পারছে। সো উইথ দ্যাট উই কাম টু দ্য এন্ড অফ geothermal energy. Then we shall come down to the last renewable energy source, which we call as biomass energy, যেখানে
आजाज तनवीर, तुम्हारा की डाउट? सर मेरा नाम लिखा हुआ है क्या? किस में लिखा हुआ है? किस में लिखा हुआ है? तो प्लीज बी स्पेसिफिक अबाउट योर क्वेश्चन. In the meantime, we shall continue with biomass energy. আচ্ছা, বায়োমাস এনার্জি বা যাকে আমরা বাংলায় বলে থাকছি জীবভরের শক্তি, বায়োমাস এনার্জি বা যাকে আমরা বাংলায় বলে থাকি জীবভরের শক্তি. So first, let us understand what exactly is biomass. Now, biomass practically refers to the dry weight of the living organisms. Biomass practically refers to the dry weight of the living organisms. It includes the remnants of the plants, animals, plant wastes, animal wastes, dead bodies of plants and animals, etc. etc. It can also include some এগ্রিকালচারাল রেসিডিউস এটসেট্রা. তাহলে বায়োমাস বলতে একটি উদ্ভিদ বা প্রাণীর দেহের যে শুষ্ক ওজন, ড্রাই ওয়েট, দেহের শুষ্ক ওজনকেই আমরা তাকে বলে থাকছি বায়োমাস. যেমন ধরো এটা প্রাণী দেহ হতে পারে, পশুর দেহ বা দেহাবশেষ হতে পারে, গাছের পাতা হতে পারে, গাছের ডাল হতে পারে, এগুলো সবই হচ্ছে বায়োমাস. বা তোমার অ্যানিমাল ডাংস হতে পারে, ইট মে বি অ্যানিমাল ডাং, কাউ ডাং এটসেট্রা. বা পশুর বৃষ্ঠা হতে পারে. অল দিজ আর বায়োমাস. সো নাও this biomass in the modern world is being tremendously utilized to produce এনার্জি. তাহলে আজকের পৃথিবীতে আমরা এই জীবভরকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু এনার্জি বা শক্তি উৎপাদন করছি. So there are various ways by which we are utilizing biomass. For example, say energy plantations. তাহলে what is being done in these energy plantations? Some rapidly growing trees like say poplar, cottonwood, etc. they are being planted. Now these plants and trees, they grow very rapidly. So once they grow, they are being cut and the wood, the leaves, the branches, they are being utilized as a fuel. তাহলে এনার্জি প্লান্টেশনে আমরা এমন কিছু গাছকে কাজে লাগাচ্ছি যেগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, যেমন পপলার, কটনউড এটসেট্রা. এবং যখনই এরা তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে আমরা এদের ছেদন করে এদের যে কাঠ, এদের পাতা, এদের ডালপালা ইত্যাদি এগুলোকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা শক্তি উৎপাদন করে থাকছি. নাও সামটাইমস উই আর বার্নিং দ্য plant material directly to produce energy, and at other times we are converting it into a burnable gas, or maybe we are converting it into a fuel by fermentation. So these are the ways. তাহলে কিছু ক্ষেত্রে আমরা কি করছি, এই জীবভরেরকে সরাসরি দহন করে সেখান থেকে আমরা শক্তি উৎপাদন করছি, বা এটাকে একটা গ্যাসে রূপান্তরিত করছি প্রযুক্তির মাধ্যমে, বা একে আমরা বিয়োজন করে ফার্মেন্ট করে এখান থেকে আমরা ফুয়েল বা জ্বালানি উৎপাদন করছি. The next way by which we are utilizing biomass is by cultivating petrocrops. Petrocrops means petroleum yielding crops. So what is the meaning of this term petrocrop? Petro for petroleum yielding crops. So there are certain plants, latex bearing plants belonging to the Euphorbiaceae family, which can produce oil under high temperature and pressure. So the oil extracted from these plants have properties quite similar to that of petroleum, and hence these are called as petrocrops. You must have heard the term biodiesel. Biodiesels are very commonly being used in the railway engines. তাহলে petrocrops বলতে এমন কিছু ক্রপস, যেমন ধরো ল্যাটেক্স বিয়ারিং ক্রপস যারা ইউফোরবিয়াসি ফ্যামিলিতে বিলং করে, কিছু আন্ডার সার্টেন কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, উচ্চ চাপ ও তাপের উপস্থিতিতে এই ধরনের ক্রপস থেকে আমরা, এই ধরনের ফসল থেকে আমরা পেট্রোলিয়ামের মতো কিছু নির্যাস বার করতে পারি, এবং সেই পেট্রোলিয়ামের মতো নির্যাসগুলিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি. তোমরা বায়োডিজেলের কথা নিশ্চয়ই শুনেছ. দ্য থার্ড ওয়ে is by directly burning urban and agricultural waste. So there are several wastes produced in an urban area. There are several wastes produced in the agricultural fields which can be burned directly to produce energy. So in this way also we are utilizing biomass. তাহলে নাগরিক যে বর্জ্য, সেই বর্জ্যকে দহন করেও কিন্তু শক্তির উৎপাদন করা সম্ভব হচ্ছে. But remember, burning of waste, it produces air pollution.
it leaves some residues like ash, etc., which are not at all wanted. So a better option will be to convert these biomass into biogas. তাহলে সরাসরি দহন কার্যে কিন্তু বিপুল পরিমাণ বায়ু দূষণ হয় এবং এটি কিন্তু অতটা পরিবেশ বান্ধব প্রক্রিয়া নয়। সুতরাং একটি বিকল্প হতে পারে যে এই জীবভরকে আমরা বায়োগ্যাসে রূপান্তরিত করি। সো বায়োগ্যাস, রিমেম্বার, ইজ প্র্যাকটিক্যালি আ gaseous mixture which largely contains methane. Biogas is practically a gaseous mixture which largely contains methane. It is produced by the anaerobic degradation of organic matter. It is produced by the anaerobic degradation of organic matter, particularly say the cattle dung. So in our country, biogas is popularly known as gobar gas because the gobar, it is anaerobically fermented to produce বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাস বলতে একটি গ্যাসীয় সংমিশ্রণ যার মধ্যে মূলত থাকে মিথেন। এই বায়োগ্যাস উৎপন্ন হয় কি করে? আমাদের কাছে যে বায়োমাস বা জীবভর থাকে তাকে আমরা অক্সিজেনের অ্যাবসেন্সে তার বিয়োজন করি এবং সেখান থেকে আমরা বায়োগ্যাস উৎপাদন করি। আর আমাদের দেশে আমরা মূলত গোবরকে অক্সিজেনের অ্যাবসেন্সে বিয়োজন করে সেখান থেকে মিথেন গ্যাস উৎপাদন করি এবং তাই জন্যই এটাকে বলা হয় গোবর গ্যাস। নাও বায়োগ্যাস হ্যাজ সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস। ইট ইজ এ ক্লিন বার্নিং ফুয়েল, ইট ডাজ নট লিভ এনি রেসিডিউস অর অ্যাশ, etc. It is cheap to produce, and in our country there is a tremendous potential for biogas production because India has the largest cattle population in the world. So that is why it will have a massive potential. Thirdly, we can say that if we are utilizing the cattle dung to produce biogas, that means we are converting the cattle waste into wealth. So this will provide a huge way whereby we can convert ওয়েস্ট টু ওয়েলথ। তাহলে বায়োমাসের ক্ষেত্রে এটি একটি ক্লিন বার্নিং ফুয়েল, সম্পূর্ণরূপে দহন সম্ভব হয়, এর থেকে কোনো ছাই বেরোয় না, কিছু পড়ে থাকে না ইত্যাদি, এবং এটা সস্তা, দূষণকারী নয়। দ্বিতীয়ত, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ভারতবর্ষে বায়োগ্যাসের পোটেনশিয়াল খুব বেশি, কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি পশুচারণ হয়। সুতরাং এই যে পশুর যে বৃষ্ঠা, সেই বৃষ্ঠাকে আমরা যদি অক্সিজেনের অ্যাবসেন্সে বিয়োজন করে বায়োগ্যাস করতে পারি, সুতরাং বায়োগ্যাসের মার্কেটও ভালো থাকবে এবং পশু বৃষ্ঠা থেকে যে সমস্যা, সেই সমস্যারও একটি আমরা সমাধান বার করতে পারবো, একটি সুবন্দোবস্ত করতে পারবো। দেন দ্য স্লাজ লেফট ওভার আফটার দ্য ডাং এটসেট্রা ইজ ডিগ্রেডেড, ডিকম্পোজড, দ্য লেফট ওভার স্লাজ ইজ অলসো আ ম্যানিওর। তাহলে বিয়োজন হয়ে যাওয়ার পর যে বৃষ্ঠাটি পড়ে থাকছে সেটিও কিন্তু চাষের ক্ষেতে আমরা ম্যানিওর হিসেবে কাজে লাগাতে পারবো। So these are some of the advantages of biogas. Now there is another way by which we can utilize biomass, that is by converting biomass to biofuels. Again, if some carbohydrate containing crops like sugarcane, corn, etc., if they are anaerobically fermented, we can convert them into ethanol and methanol. And since these ethanol and methanol, they are being produced from biomass, we often call them as biofuels. তাহলে biofuels আমরা কাদেরকে বলি? বায়োফুয়েলস হচ্ছে বায়োমাস বা জীবভরকে আমরা যখন অক্সিজেনের অ্যাবসেন্সে বিয়োজন করে সেখান থেকে ইথানল বা মিথানলে রূপান্তরিত করতে পারি। এবং যেহেতু ইথানল বা মিথানল এই ক্ষেত্রে বায়োমাস থেকে তৈরি করা হলো, তাই ইথানল বা মিথানলকে অনেক সময় বায়োফুয়েলও বলা হয়ে থাকে। নাও ইন সেভারাল কান্ট্রিজ biofuels are gaining popularity. For example, in Brazil, in Zimbabwe, etc., where we find that gasoline is being mixed with ethanol to produce gasohol. Gasoline is being mixed with ethanol to produce gasohol, which is gaining popularity as a fuel. তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্রাজিল বা জিম্বাবুয়ের মতো দেশে গ্যাসোহল বলে নতুন এক ধরনের জ্বালানির ব্যবহার হচ্ছে, যেখানে গ্যাসোলিন এবং অ্যালকোহল, এই দুই ধরনের, অ্যালকোহল বলতে তোমার ইথানল, গ্যাসোলিন এবং ইথানলের মিশ্রণে গ্যাসোহল তৈরি করে তা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। So these are with that we come to the end of your biogas or biomass energy. তাহলে write down a few questions, কয়েকটি প্রশ্ন তোমরা একটু লিখে নাও।
Number one, what is biomass energy? জীবভর শক্তি কাকে বলে? জীবভরের শক্তি কাকে বলে? Number two, what are the various ways by which biomass energy is being utilized? What are the various ways in which biomass energy is being utilized? কি কি বিভিন্ন উপায়ে জীবভরের শক্তি ব্যবহার করা হচ্ছে? কি কি বিভিন্ন উপায়ে জীবভরের শক্তি ব্যবহার করা হচ্ছে? নেক্সট, হোয়াট ইজ বায়োগ্যাস? বায়োগ্যাস কাকে বলে? নেক্সট, what are the advantages of using biogas? What are the advantages of using biogas? বাংলায় লেখো। বায়োগ্যাস ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। বায়োগ্যাস ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, হোয়াট আর বায়োফুয়েলস? বায়োফুয়েল কাকে বলে? হোয়াট আর বায়োফুয়েলস? ঠিক আছে, আচ্ছা, উইথ দ্যাট উই কাম টু দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। যদি কারোর কিছু ডাউটস থাকে আমাকে জিজ্ঞেস করে নাও। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস প্লিজ আস্ক মি, রাইট ইট ইন দ্য চ্যাট বক্সে লেখো। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস প্লিজ আস্ক। Any doubts, anyone? Okay. Since you do not have any doubts, I am ending today's class. We shall meet again next week. Okay? Bye then.